নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলে গেলেন সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে গেলেন কিসের ভিত্তিতে? আইপ্যাকের অফিসে ইডি যেভাবে রেড করেছে তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে ইডিও গেছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, এবং একদম সাথে সাথে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে বিষয়টা ওঠে 9 জানুয়ারি, এবং 9 জানুয়ারি ওঠার পরবর্তীতে এতটা চিৎকার চেঁচামেচি হয়, বিচারক সেখান থেকে উঠে চলে যান নেক্সট ডেট 14 জানুয়ারি সেটাকে ইস্যু করে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা নতুন জায়গা তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে চলে গেলেন সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে গিয়ে যেটা করেছেন তিনি ক্যাভিয়েট দাখিল করেছেন এবং ক্যাভিয়েট অ্যাপিল করা। বিষয়টা আপনাদেরকে একটু জানাই। ক্যাভিয়েট অ্যাপিল করার মানে হচ্ছে যে দুটো পার্টির মধ্যে যখন একটা দ্বন্দ্ব চলছে, সেই দুটো পার্টির মধ্যে একটা পার্টি সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে, দেশের সর্বোচ্চ আদালতের কাছে, এবং তারা গিয়ে বলতে পারে যে অপর পার্টি যদি এর পরবর্তীতে সুপ্রিম কোর্টে কোনো ধরনের এই কেসটা নিয়ে আসে তাহলে যেন আমাদেরকে আগে শোনা হয়, কারণ আমরা ক্যাভিয়েট দাখিল করে রাখলাম, যেন শুনানিটা দুই পক্ষকে শুনেই হয় এবং আমাদেরকে যাতে আগে শোনা হয়। এই প্রেক্ষাপটটা যে তৈরি হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যখন হাইকোর্টে একদম সরাসরি বেশ খানিকটা চাপের মুখেই পড়ে আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কেন চাপের মুখে পড়ে আছে বলছি আমরা? তার কারণ এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নামে ছিছিক্কার হচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের সামনে থেকে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে দরকারি জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে চলে গেল। তারা কি করছিলেন আধিকারিকরা, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তার কারণ ঘটনাক্রম যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলেই আপনারা সমস্তটা বুঝতে পারবেন কি হয়েছিল ঠিক, এবং কিসের ভিত্তিতে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার পড়লো। সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই, প্রথমে আইপ্যাক যখন রেড করে, আইপ্যাকের দপ্তর যখন ইডি রেড করে, তখন আইপ্যাকের একদম অফিসে একটা টিম যায়, এবং আইপ্যাকের যে আধিকারিক, আইপ্যাকের যে ফাউন্ডার মেম্বার প্রতীক জৈন, এই প্রতীক জৈনের বাড়িতেও চলে যায় আরেকটা টিম। তো দুটো টিম দুদিকে চলে গেল, এবং তখন একটা টিম যখন দেখতে পায় যে তাদের দপ্তরে ঢুকেছে ইডির বিভিন্ন আধিকারিকরা, তখন তারা রিচ আউট করার চেষ্টা করে প্রতীক জৈনকে। প্রতীক জৈনের ফোনে, তখন ফোন তো সিজ হয়ে যায় যখন আধিকারিকরা আসেন, তো সেই জায়গা থেকে তখন প্রতীক জৈনকে ফোনে পাওয়া যায় না দেখে মুখ্যমন্ত্রীকে সেই খবর জানানো হয়, এবং মুখ্যমন্ত্রী তখন সরাসরি প্রতীক জৈনের বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি যে কাজটা করেন সেটা খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকেই মূল জায়গাটা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বাড়িতে চলে যান, এবং মুখ্যমন্ত্রী বাড়িতে চলে গিয়ে যে কাজটা করেন সেটা হচ্ছে সেখানে প্রথমে প্রতীক জৈনের সাথে কথা বলেন তিনি। ইডির আধিকারিকদের থাকা অবস্থাতেই প্রতীক জৈনের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন। তার পরবর্তীতে প্রতীক জৈনের স্ত্রী এবং তার ছেলে, পুত্র সন্তান, তার সঙ্গেও কথা বলেন, এবং তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, প্রতীক জৈনের ফোনটা নিয়ে বিভিন্ন নথিপত্র, ফাইল, এসব তো নিয়ে আসেনি, হার্ড ডিস্ক থেকে ল্যাপটপ সমস্তটা নিয়ে আসেন, কিন্তু প্রতীক জৈনের নিজস্ব যে ফোন সেটাও নিয়ে আসেন, এবং সেই ফোনটা নিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। তার কারণ হিসাবে মূল যে জায়গাটা উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সামগ্রিক আইটির বিষয়টাকে একদম ওপর থেকে পর্যবেক্ষণ করেন, এবং বিভিন্ন নির্দেশ প্রতীক জৈনের সঙ্গে তিনি দেন, এবং কথোপকথন হয় অবশ্যই, যেহেতু আইপ্যাক সাহায্য করছে তৃণমূল কংগ্রেসকে। তো সেই জায়গা থেকে আইপ্যাকের প্রতীক জৈনের ফোনের মধ্যে নিশ্চয়ই তেমন কোনো ডেটা থাকার কথা, কিংবা তেমন কোনো হোয়াটসঅ্যাপ থাকার কথা, কিংবা তেমন কোনো গোপন নথি থাকার কথা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে স্ট্র্যাটেজি গুলোকে একদম আনফোল্ড করে দিতে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি এই কাজটা করেন। এবং এবার ইডির মূল যে আপত্তির জায়গাটা, ইডি এই মুহূর্তে কিচ্ছু করতে পারছে না 14 জানুয়ারি পর্যন্ত, কারণ হাইকোর্ট 14 জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বিষয়টাকে পিছিয়ে দিয়েছে। পরবর্তী শুনানি না হলে তো, হাইকোর্টের আদেশ না হলে তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিছু করতে পারছে না। তাহলে তাদের কাছে এই মুহূর্তে যে ফাইলগুলো থাকার কথা, ফাইল থেকে শুরু করে, নথি থেকে শুরু করে, বিভিন্ন ল্যাপটপ এবং হার্ড ডিস্ক থেকে শুরু করে এই ফোন, সমস্তটাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং সেই জায়গাটা কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আটকাতে পারলো না সেটা নিয়ে তাদের যখন চিৎকার করা হচ্ছে, তাদের একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে
এবং সেই সিদ্ধান্তটাই হচ্ছে সুপ্রিম কোর্টে তারা মুভ করবে, এবং সেই সিদ্ধান্তের কথা কোনো না কোনো সূত্র মারফত নিশ্চয়ই মুখ্যমন্ত্রী জানতে পেরেছিলেন, এবং সেই জায়গা থেকেই একদম আগেই গিয়ে ক্যাভিয়েট দাখিল করা, এবং ক্যাভিয়েট দাখিল করার মূল যে জায়গাটা সেটাই হচ্ছে যে যদি এই কেসটা নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আসে সুপ্রিম কোর্টে, দ্বারস্থ তারা হয়, তাহলে যেন আমাদের কথাটাও শোনা হয় এবং আমাদের কথাটা যেন আগে শোনা হয়, যেহেতু আমরা ক্যাভিয়েট দাখিল করে রাখলাম। এবার আপনাদেরকে আরো জানাই যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বা তৃণমূল কংগ্রেস গিয়েছে সেটা শুধু নয়, এর আগে কি ঘটনাটা ঘটেছে, ইডির বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি এফআইআর রেজিস্টার করা হয়েছে, অর্থাৎ ইডির আধিকারিকদের সম্বন্ধে এফআইআর রেজিস্টার করা হয়েছে কলকাতা পুলিশে। এই ধরনের ঘটনা কোন রাজ্যেই কিন্তু খুব একটা দেখা যায় না, এবং এই ধরনের নজিরও আমরা সাম্প্রতিক ইতিহাসে মনে করতে পারি না যে ইডির আধিকারিকরা অ্যারেস্টেড হওয়ার মতন পর্যায়ে রয়েছেন। এবং সেই বিষয়টা এই মুহূর্তে যখন একদম কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের, সেখান থেকে আরেকটা খবর যেটা উঠে আসছে যে প্রশান্ত কিশোরকেও এই মুহূর্তে কিন্তু সরাসরি অভিযুক্ত করেছে তৃণমূল কংগ্রেস, তাদেরকেও ছেড়ে দেয়নি। কেন ছেড়ে দেয়নি, প্রশান্ত কিশোরকে কেন টেনে এনেছে, তিনি তো এখন অন্য দল খুলে বিহারে পলিটিক্স করছেন, কিন্তু কয়লা পাচার এই ছিল অভিযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে, এবং তার সঙ্গে আইপ্যাক যুক্ত কোনোভাবে। তো সেইটাই যদি কেস হয়, কেসটা হচ্ছে 2020 সালের, 2020 সালের যদি কেসটা হয়, তাহলে কেন প্রশান্ত কিশোরকেও ইডি জিজ্ঞাসাবাদ করবে না? তিনি তো তখন এই আইপ্যাক সংস্থার একদম মাথায় বসেছিলেন। তার মূল কারণটা কি, এই মুহূর্তে প্রশান্ত কিশোর বিহারে বিজেপিকে সাহায্য করেছে ভোট লড়তে, বিজেপির বি টিম হয়ে কাজ করেছে, তারা একটাও সিট জিততে পারেনি, সমস্তটা ঠিক, কিন্তু কোথাও গিয়ে একটা সম্পূর্ণ যে আরজেডির তরফ থেকে মিডিয়ার যে ফুটেজটা সরিয়ে নেওয়া, প্রশান্ত কিশোর এমনি অত্যন্ত বিখ্যাত মানুষ, এবং তার সম্বন্ধে বিভিন্ন খবর বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে তামাম নিউজ চ্যানেল, প্রত্যেকটা জায়গাতে আমরা বিহার ভোটের আগে দেখেছি, এবং বাজার গরম করে রেখেছিলেন প্রশান্ত কিশোর একাই। এবং এমন কথা তিনি বলছিলেন যে আর্টস পে নয় ফর্স পে, অর্থাৎ হয় আমরা 10-এর নিচে থাকবো, না হয় আমরা একদম সরকার তৈরি করব। সেই জায়গাটা কোথাও বলে 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 তিনি এমন একটা জায়গা তৈরি করেছিলেন নিজের, যেন বিজেপি বেশ খানিকটা স্পেস পায়, এবং সেই কাজটাই কি প্রশান্ত কিশোর করেছেন বলে তাকে ধরা হচ্ছে না? না হলে তো 2020 মামলায় প্রশান্ত কিশোরকেও জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল, এবং সেই কথাটাই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সরাসরি মনে করিয়ে দিয়েছেন। সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, এবং অবশ্যই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আইপ্যাকের অফিস রেড করা, প্রতীক জৈনের বাড়ি রেড করা, সেটা যতটা না গুরুতর ছিল, মুখ্যমন্ত্রী সামগ্রিক বিষয়টা আসার পর থেকে বিভিন্ন ঘটনাক্রম যেভাবে ঘটছে, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার কাছে খবর আছে যে কয়লা পাচারের টাকা সম্পূর্ণ সরাসরি যায় অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারীর মাধ্যমে, এবং সেই দরকার হলে আমি পেন ড্রাইভটাও প্রকাশ করে দেব, এইটা যখন তিনি সরাসরি হাজার মোড় থেকে বলছেন, তখন অন্যদিকে তিনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, তিনি চলে যাচ্ছেন হাইকোর্টে, তিনি এফআইআর করে দিচ্ছেন ইডির আধিকারিকদের বিরুদ্ধে। এই সামগ্রিক বিষয়গুলোর মাধ্যমে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা এই আইপ্যাক এর অফিসে যে ইডি বেশ খানিকটা চাপের পরিস্থিতি নিয়েই প্রবেশ করেছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল তৃণমূলকে মেলাইন করা বা তৃণমূলের গোপন নথি হাতিয়ে নেওয়া, এই বিষয়গুলো প্রেজেন্ট করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তো সামগ্রিক ঘটনায় এই মুহূর্তে যদি সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তাহলে আমাদের যেটা পর্যবেক্ষণ রাজনৈতিক একটা ছাত্র হিসাবে, সেইখান থেকে আমরা বলতে পারি যে ইডি কিন্তু সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকবার একদম ধমক খেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। আমরা দেখেছি রিসেন্টলি অরবিন্দ কেজরিওয়াল থেকে সঞ্জয় সিং, তাদের যে বিষয়গুলোর ক্ষেত্রে একদম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কিন্তু ধমক দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেই ঘটনা কি আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে, নাকি এবার অন্য কিছু ঘটবে? এবং যদি অন্য কিছু ঘটে তাহলে কি ঘটতে পারে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সুচতুরভাবে যে একদম আইনি লড়াইটা লড়তে চাইছে, সেইটা কিন্তু এই মুহূর্তে আরো একবার প্রতিষ্ঠিত যে ইডি যায়নি সুপ্রিম কোর্টে, তার আগেই তারা চলে গেছে। ইডি যায়নি হাইকোর্টে, ইডি যাওয়ার প্রস্তুতি করছিল, তখন হাইকোর্টে একই দিনে চলে গেছে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সমস্তটা মিলিয়ে জমজমাট একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং অবশ্যই ভোটের আগে এই ধরনের ঘটনা বিভিন্ন কিছু আরো ঘটবে, সেগুলো প্রেজেন্ট করবো আপনাদের সামনে। তাই ছড়িয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে আরো আপনাদের সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে, পরিচিত মহলে, এবং অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করুন টক টু বাংলা। ধন্যবাদ।